রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছে বিশ্বব্যাপী আলোচিত বিধ্বংসী জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সহ বিপুল পরিমাণ সেমি অটোনমাস গ্রেনেড লঞ্চার। খুব হারাম ভারত এবং মিয়ানমারের। ভারত থেকে তেজাস ফাইটার জেট কেনার চুক্তি স্থগিত করল আর্মেনিয়া। ডোনাল্ড ট্রাম্প বলেছেন শিগগির স্থল হামলা শুরু হবে ভেনেজুয়েলায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি ইউরোপের অন্য কোনো দেশে ইউক্রেনের ন্যায় হামলা করবেন না, এ ব্যাপারে লিখিত চুক্তি করতে রাজি আছেন। রাশিয়া থেকে $1.5 বিলিয়ন ব্যয়ে 300 মিসাইল কিনছে ভারত। এবার বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল জ্যাভেলিন। বাংলাদেশ প্রতিরক্ষা ক্রয় মহা অধিদপ্তর থেকে গত 25 নভেম্বর এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা হয়েছে। সামরিক পরিভাষায় একে বলা হয়ে থাকে রিকোয়েস্ট ফর ইনফরমেশন বা RFI। ওই নথিতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল জ্যাভেলিন সহ প্রোগ্রামেবল এয়ার বার্স্ট গ্রেনেড, ফায়ার কন্ট্রোল ডিভাইস, প্যারাশুট সিস্টেম, ভার্টিক্যাল উইন্ড টানেল প্রযুক্তি সহ বিপুল পরিমাণ আর্টিলারি গোলা কেনার জন্য বিশ্বের বিভিন্ন নামকরা সমরাস্ত্র প্রতিষ্ঠানের কাছে ব্রোশিওর এবং কারিগরি তথ্য চাওয়া হয়েছে। আগামী 11 ডিসেম্বরের মধ্যে এইসব অস্ত্র বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার খবরে আরেক দফা খুব হারাম হওয়ার উপক্রম হয়েছে মিয়ানমার এবং ভারতের। কারণ জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের ফলে বাংলাদেশে ভারত ও মিয়ানমারের যে কোনো স্থল আগ্রাসনের পরিকল্পনা এখন দুঃস্বপ্নে পরিণত হতে বাধ্য। কারণ জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হলো বর্তমানে বিশ্বে যে কোনো শক্তিশালী প্রযুক্তির ট্যাঙ্কের বিরুদ্ধেও সাক্ষাৎ এক যমদূত। একটি ট্যাঙ্ক যতই শক্তিশালী আর আধুনিক প্রযুক্তির হোক না কেন, তাতে থাকা সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা ভেদ করে অত্যন্ত নিখুঁতভাবে আক্রমণ পরিচালনা করতে পারে জ্যাভেলিন। বর্তমানে ভারতের কাছে রাশিয়ার তৈরি T-72 এবং মিয়ানমারের কাছে রাশিয়ার তৈরি T-90 মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে। এসব ট্যাঙ্ক ধ্বংসের জন্য সাধারণ রকেট লঞ্চার যথেষ্ট নয়, কারণ রাশিয়ার তৈরি এসব ট্যাঙ্কে রয়েছে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার বা ইরা নামক এক ধরনের শক্তিশালী বর্ম। এই সিস্টেমের সাহায্যে প্রতিপক্ষের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ট্যাঙ্কে আঘাত করার আগেই অকার্যকর করে দিতে সক্ষম। কিন্তু জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম ইরা নামক বর্মকে অকার্যকর করতে সক্ষম, কারণ জ্যাভেলিন সরাসরি ট্যাঙ্কের সামনের দিকে দিয়ে আক্রমণ করে না, এটি আক্রমণ করে ট্যাঙ্কের ওপর দিক দিয়ে, যাকে বলা হয় টপ অ্যাটাক মোড। জ্যাভেলিন ছোড়ার পর এটি প্রথমে উপরে উঠে আসে এবং পরে ধনুকের মতো বাঁকা হয়ে নিচে নেমে এসে সরাসরি ট্যাঙ্কের ছাদে দুর্বল অংশে আঘাত করে। জ্যাভেলিন পরপর 2টি বিস্ফোরণ ঘটায়। প্রথমে ছোট বিস্ফোরণের সাহায্যে ট্যাঙ্কের বর্ম বা মিসাইল প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর করে দেয়। এরপর ট্যাঙ্কটিতে মূল হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। জ্যাভেলিন কেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নয়, বরং নিচ দিয়ে ওরা হেলিকপ্টার এবং বাংকার দুর্গ ধ্বংস করতে সক্ষম। এর আওতা 2.5 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত। এই দূরত্বে থাকা শত্রুর ট্যাঙ্ক সহ সব ধরনের সাজোয়া যান ও হেলিকপ্টারে অভেদ্য হামলা চালাতে সক্ষম জ্যাভেলিন। তাই গেরিলা যুদ্ধ এবং শত্রুর স্থল অভিযান প্রতিহত করার ক্ষেত্রে বর্তমানে জ্যাভেলিন শত্রুর জন্য যেন মৃত্যুদূত। জ্যাভেলিন মিসাইলটি অনেক হালকা এবং কাঁধে বহনযোগ্য। 2জন সেনা এটি পরিচালনা করতে পারে। এর ক্যালিবার 127 কিলোমিটার এবং ওয়ারহেড বা বোমার ওজন 8.5 কেজি। জ্যাভেলিন একটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির মিসাইল। এর ফলে মিসাইলটি শত্রুর উদ্দেশ্যে ছোড়ার পর সেটিকে গাইড করার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। ছোড়ার আগে লক্ষ্যবস্তু নির্ধারণ করার পর সেটি নিচ থেকে লক্ষ্যবস্তু খুঁজে নিখুঁতভাবে আঘাত করতে পারে। ফলে মিসাইলটি ছোড়ার পর সৈনিকরা নিরাপদ স্থানে চলে যেতে পারে। শত্রুর পাল্টা আক্রমণ থেকে জীবন রক্ষার ক্ষেত্রে এটি সৈনিকের জন্য একটি খুবই কার্যকর ব্যবস্থা। গোটা বিশ্বব্যাপী জ্যাভেলিন মিসাইল আলোচনায় আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। রাশিয়ার লক্ষ্য ছিল মাত্র 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে গোটা ইউক্রেন দখল করার। কিন্তু যে 2 অস্ত্রের কারণে আজ এই যুদ্ধ প্রায় 4 বছর ধরে চলছে, সেটি হলো তুরস্কের তৈরি বেরাক্তার ড্রোন এবং যুক্তরাষ্ট্রের তৈরি জ্যাভেলিন মিসাইল। এই 2 অস্ত্রের মাধ্যমে ইউক্রেনের রাজধানী কিয়েভের অভিমুখে রাশিয়ার 40 মাইল দীর্ঘ সেনাবহর ব্যাপক মার খেয়ে ফেরত যেতে বাধ্য হয়।
একইভাবে তারা ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খার্কিভও ছেড়ে যেতে বাধ্য হয় যুদ্ধের শুরুতেই। ইউক্রেনের দাবি অনুসারে জ্যাভেলিনের সাহায্যে তারা এখন পর্যন্ত রাশিয়ার 500টি ট্যাঙ্ক এবং 1,500-এর অধিক অন্যান্য সাজোয়া যান ধ্বংস করেছে। এ কারণে ইউক্রেনের জ্যাভেলিন মিসাইলের নাম দেওয়া হয়েছে সেন্ট জ্যাভেলিন। সেনাবাহিনীর ক্রয় তালিকায় জ্যাভেলিন মিসাইল ছাড়া অপর যেসব গুরুত্বপূর্ণ সমরাস্ত্র রয়েছে সেগুলো হলো এয়ারবার্স্ট গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস। এগুলো হলো সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার। যুদ্ধের ময়দানে এসব অস্ত্র পদাতিক বাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাধারণ গ্রেনেড যেখানে আঘাত করে সেখানে বিস্ফোরিত হয়, কিন্তু এয়ারবার্স্ট গ্রেনেড শত্রুর মাথার উপর শূন্যে বিস্ফোরিত হয়। ফলে মাটির নিচে, বাংকারে বা দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা শত্রুর উপর এই গ্রেনেড বিস্ফোরণ ঘটে অগণিত স্প্লিন্টার শত্রুকে আঘাত করে। একইভাবে শূন্যে বিস্ফোরিত হওয়ার কারণে শত্রুর ছোট ড্রোনও ধ্বংস করতে পারে এটি। ক্রয় তালিকায় আরও রয়েছে উন্নত প্রযুক্তির প্যারাশুট। এর মাধ্যমে শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে সৈনিকরা খুব উঁচুতে থাকা বিমান থেকে ঝাঁপ দিয়ে শত্রুর ভূখণ্ডের অনেক গভীরে অবতরণ করতে পারে। তাছাড়া বাতাসের গতিকে কাজে লাগিয়ে সৈনিকরা দীর্ঘ পথ অতিক্রম করতে পারে আকাশে। হালো এবং হাহো নামক এসব প্যারাশুট সাধারণত ব্যবহার করা হয় শত্রুর বিরুদ্ধে গোপন অভিযান বা অনুপ্রবেশের ক্ষেত্রে। মিয়ানমারের মতো শত্রু দেশের সীমান্তে ঝটিকা প্রবেশ করে দুর্গম এলাকায় তাদের কমান্ড সেন্টার ধ্বংসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ ধরনের প্যারাশুট। প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের নথিতে যেসব অস্ত্র কেনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়া হয়েছে সেগুলো মূলত ব্যবহার করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্পেশাল ইউনিটের জন্য। সমর বিশ্লেষকদের মতে ভারত এবং মিয়ানমার যেভাবে বাংলাদেশের জন্য ক্রমে শত্রুভাবাপন্ন এবং হুমকি হয়ে উঠছে, তাতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুততার সাথে গুরুত্বপূর্ণ এসব অস্ত্র সংগ্রহের দিকে মনোযোগী হয়েছে। 11 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের অস্ত্রের তালিকা চাওয়ার মাধ্যমে এটি পরিষ্কার বাংলাদেশ আর্মি বহিঃশত্রুর হুমকি মোকাবেলায় দ্রুত প্রস্তুতি গ্রহণের দিকে মনোযোগী হয়েছে। দুবাই এয়ার শোতে গত 21 নভেম্বর ভারতের নির্মিত তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্তের পর বিদেশে এই বিমান রপ্তানির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আর্মেনিয়া ভারতের কাছ থেকে $1.2 বিলিয়ন ব্যয়ে 12টি তেজাস ফাইটার জেট কিনতে চেয়েছিল, কিন্তু দুবাই দুর্ঘটনার পর আর্মেনিয়া এই চুক্তি স্থগিত করেছে। 2 দিন আগে এই খবর প্রকাশ করেছে ইসরায়েলের জেরুজালেম পোস্ট। বস্তুত তেজাস যুদ্ধ বিমান নিয়ে ভারতের সমস্ত সম্ভাবনা বাতিল হওয়া বড় মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ইসরায়েলের রাফেল সহ বিভিন্ন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। কারণ ভারত তাদের নিজেদের জন্যই শত শত তেজাস ফাইটার জেট কিনতে চেয়েছিল, আর এসব বিমানে ভারত ব্যবহার করে থাকে ইসরায়েলের তৈরি রাডার সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি। কিন্তু ভারতে এই বিমান নির্মাণ বন্ধ হওয়ায় ইসরায়েল এসব রাডার ও সমর প্রযুক্তি বিক্রি করার সুযোগ হারাবে। শুক্রবার হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মে মাসে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রেক্ষিতে ভারত রাশিয়া থেকে 300 মিসাইল কিনতে যাচ্ছে। এসব মিসাইল ব্যবহার করা হবে S-400 মিসাইল সিস্টেমের জন্য। 300 মিসাইল কিনতে ব্যয় হবে $1.2 বিলিয়ন। আগামী 4 ডিসেম্বর নয়াদিল্লি সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুই দেশের মধ্যে আরও কিছু প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাদক পাচার রোধে শিগগির ভেনেজুয়েলায় স্থল হামলা করা হবে। গত বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডেতে এক ভাষণে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমি বলছি আপনারা আমাদের দেশে বিষাক্ত জিনিস পাঠানো বন্ধ করুন, অন্যথায় আমরা তা বন্ধের ব্যবস্থা করব। ট্রাম্প বলেন, সমুদ্র পথে ভেনেজুয়েলা থেকে মাদক পাচার কমেছে, কিন্তু স্থলপথে মাদক পাচার বহাল রয়েছে। এবার আমরা সেটি বন্ধ করব। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প গোপনে টেলিফোন আলাপ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউরোপের অন্য কোনো দেশে ইউক্রেনের ন্যায় হামলা চালাবে না। এ বিষয়ে আমি লিখিত চুক্তি করতে রাজি আছি তাদের সাথে। আমি লিখিতভাবে তাদের নিশ্চয়তা দিতে চাই। পুতিন বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। তারা বলছে ইউক্রেনের পর আমরা ইউরোপের আরও বিভিন্ন দেশে একই কায়দায় হামলা চালাবো এবং তাদের দেশ দখল করে নেব। সেজন্য তারা পাগলের মতো অস্ত্রের পাহাড় গড়ে তুলছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। তারা বর্তমানে প্রচণ্ডভাবে রাশিয়া আতঙ্কে ভুগছে। এর পেছনে রয়েছে একটি ষড়যন্ত্রকারী মহল। অস্ত্র নির্মাতা আর অস্ত্র ব্যবসায়ীরা এর সাথে জড়িত। রাশিয়াকে জুজুর ভয় দেখিয়ে তারা ইউরোপের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে সম্প্রতি। পুতিন বলেন, এ বিষয়ে আমি তাদেরকে বলতে চাই,
আসেন আমরা একটি লিখিত চুক্তি করি, আমরা আপনাদের হামলা চালাবো না। গত বৃহস্পতিবার পুতিন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তি বিষয়ে CNN এর এক বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য ক্রমে সংকুচিত হয়ে আসছে সব বিকল্প পথ। তাকে হয় একটি খারাপ চুক্তি মেনে নিতে হবে অথবা কোনো চুক্তি হবে না। তবে তাকে খারাপ চুক্তি মেনে নিতে হতে পারে, কারণ বর্তমানে ইউক্রেন আর্মি প্রচণ্ড সেনা ও অস্ত্র সংকটে ভুগছে। তারা আর যুদ্ধ করার কোনো অবস্থায় নেই। ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে। নিরাপত্তা প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে হামাস রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে গাজায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দখলদার সেনাবাহিনীর মতে বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভার কাছে যে তথ্য উপস্থাপন করেছে তাতে দেখা যাচ্ছে হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক ও পুলিশ কাঠামো পুনর্গঠন করছে। ইসরায়েলি মূল্যায়ন অনুযায়ী গাজার 25টি পৌরসভার মধ্যে 13টি এরই মধ্যে পুরোদমে কার্যক্রম শুরু করেছে। হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী পুনরায় মোতায়েন হচ্ছে এবং অভ্যন্তরীণ চেকপোস্ট স্থাপন করছে। আরও 48 ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামাস গাজার বিস্তৃত এলাকায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আবারও ফিরে এসেছে এবং তাদের সক্ষমতা পুনরুদ্ধার করছে। গত সপ্তাহে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং বিষয়টি গাজা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পত্রিকার প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এই জনপ্রিয়তা বৃদ্ধির একটি মূল কারণ। গত মাসে যুদ্ধবিরতি স্থিতিশীল হওয়া এবং ইসরায়েলি বাহিনী পিছিয়ে আসার পর হামাস সদস্যদের আবার রাস্তায় দেখা গেছে। তারা পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হিসেবে টহল দিচ্ছেন এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার জনগণ অপরাধ ও লুটপাট কমে যাওয়াকে স্বাগত জানাচ্ছে। গাজা শহরের ব্যবসায়ী হাজিম সারুর বলেন, আমরা শুরুতে দেখেছি চুরি, দাঙ্গাবাজি ও বেআইনি কার্যক্রম বেড়ে গিয়েছিল। হামাস ছাড়া কেউ তা থামাতে পারে না, তাই মানুষ তাদের সমর্থন করে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় দেখা গেছে, ইসরায়েল থেকে ইহুদিদের প্রস্থান প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই প্রবণতা এখন উচ্চ আয়ের মানুষ, বিশেষ করে বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিকিৎসকদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের অর্থনীতি বিষয়ক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, এই অবস্থায় ইসরায়েলের উৎপাদন, উদ্ভাবন এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তির উপর গুরুতর হুমকি সৃষ্টি করছে। দৈনিক ক্যালকালিস্ট এর নতুন প্রতিবেদনে ইসরায়েল থেকে ইহুদিদের দেশ ত্যাগের একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের 3 জন শীর্ষ গবেষক ইতি আতার, নিতাই বার্গমান ও দোরন জামির এর গবেষণা অনুযায়ী 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 90,000 ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ত্যাগ করেছেন। গবেষকদের মতে এটি কার্যত একটি অভিবাসন ভারসাম্যের ভাঙন। আগের ধাপগুলোর মতো এবার শুধুমাত্র নিম্ন আয়ের মানুষ নয়, বরং উচ্চ আয়ের জনগোষ্ঠী, তরুণ কর্মী, বিশেষজ্ঞ ও দক্ষ মানব সম্পদ দেশ ছাড়ছে। অর্থাৎ যে শ্রেণীকে ইসরায়েলের কর্মশক্তির মেরুদণ্ড বলা হয়, তারাই দুর্বল হয়ে পড়ছে। দৈনিকটি জানিয়েছে, 2 বছরেরও কম সময়ে এই বিপুল সংখ্যক মানুষের দেশ ত্যাগে সরকারের প্রায় 1.5 বিলিয়ন শেকেল বা $395 মিলিয়ন কর রাজস্ব কমে গেছে। গবেষণায় দেখা গেছে, এরই মধ্যে 875 জন চিকিৎসক ইসরায়েল ছেড়ে গেছেন। এতে এমন এক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি সৃষ্টি হয়েছে, যখন দেশটির স্বাস্থ্য খাত আগে থেকেই তীব্র জনবল সংকটে ভুগছে। একই সময়ে 224 জন গবেষক ও 2330 জন প্রকৌশলী স্থায়ীভাবে দেশ ছাড়ছেন, যা ভবিষ্যৎ প্রযুক্তি ও গবেষণা ব্যবস্থার জন্য গুরুতর সতর্ক সংকেত। গবেষকদের ভাষায়, ইসরায়েলের টিকে থাকার অন্যতম ভিত্তি উচ্চ দক্ষ মানব সম্পদ। সংখ্যায় কম হলেও এই গুরুত্বপূর্ণ শ্রেণীর মানুষের দেশত্যাগ অর্থনীতিকে এক নিম্নমুখী চক্রে নিক্ষেপ করতে পারে, যেখান থেকে ফিরে আসা ভবিষ্যতে অসম্ভব হয়ে উঠতে পারে।
হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাশেম কমান্ডার হাইথাম আলী আল তাবাতাবাই ও তার 4 সঙ্গীর হত্যাকে স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, উপযুক্ত সময়ে হিজবুল্লাহ এই হত্যাকাণ্ডের জবাব দেবে। বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় নিহত আল তাবাতাবাই স্মরণে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সামরিক কাঠামোর অন্যতম শীর্ষ নেতাকে হত্যা করে মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্য ইসরায়েলের থাকলেও তারা তা অর্জনে ব্যর্থ হয়েছে। প্রতিরোধের পথ এবং নীতি থেকে হিজবুল্লাহ কখনো সরে যাবে না। 23 নভেম্বর ইসরায়েলের বিমান হামলায় বৈরুতের দক্ষিণ উপশহরের একটি আবাসিক ভবনে হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হাইথাম আলী আল তাবাতাবাই ও 4 জন নিহত হন। যুদ্ধবিরতি চুক্তির 1 বছর পূর্তি প্রসঙ্গে কাশেম বলেন, এটি হিজবুল্লাহ, লেবানন এবং লেবানিজ জনগণের বিজয়। তার মতে, যুদ্ধবিরতি ইসরায়েলকে প্রতিরোধ আন্দোলন নির্মূলের লক্ষ্য অর্জন থেকে বিরত রেখেছে। তিনি বলেন, ছোট বাহিনী হলেও দৃঢ় ঈমান, শৃঙ্খলা ও মনোবলই হিজবুল্লাহর প্রধান শক্তি। কাশেম আরও বলেন, প্রতিরোধ সংগ্রামের সমর্থকরা আদর্শ, দেশপ্রেম ও পবিত্র ভূমির প্রতি অটল থাকায় এই চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে। লেবাননের রাজনৈতিক উত্তেজনা ও সরকারের সমালোচনা করে কাশেম বলেন, মনে রাখতে হবে, ইসরায়েলি আগ্রাসন লেবাননের সব প্রতিষ্ঠানকে লক্ষ্য করে, শুধু হিজবুল্লাহকে নয়। তিনি জানান, হিজবুল্লাহর অস্ত্র লেবাননকে রক্ষার প্রধান শক্তি এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, লেবানন রাষ্ট্র জাতীয় প্রতিরক্ষার দায়িত্বে থাকলেও তা নিশ্চিত করতে পারেনি এবং সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে। তাই ইসরায়েলের নতুন বাস্তবতা তৈরির প্রচেষ্টা রুখতে রাষ্ট্রের উচিত হিজবুল্লাহকে অকুণ্ঠ সমর্থন করা। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বেইত জেন শহরে ইসরায়েলি কামান ও বিমান হামলায় অন্তত 13 জন সিরিয়ান নিহত হয়েছেন। শুক্রবার সংঘটিত এই হামলার আগে গ্রেফতার অভিযান চালাতে ঢুকে পড়া ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের 6 জন সৈন্য ও কর্মকর্তা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বাশার আল আসাদের পতনের পর 8 ডিসেম্বর শুরু হওয়া অপারেশন অ্যারো অব বাশান এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানের লক্ষ্য সিরিয়ার ভূখণ্ডে নিয়ন্ত্রণ বিস্তার, যার মধ্যে রয়েছে সামরিক স্থাপনা, হারমন পাহাড় এবং বাফার জোন। গত কয়েক মাস ধরে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ইসরায়েলের একাধিক হামলার পরও বেইত জেন অভিযানকে প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে ইসরায়েলের একাধিক সেনা হতাহত হন। সেনাবাহিনী এটিকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, 55তম ব্রিগেড রিজার্ভ প্যারাট্রুপার ইউনিট 3 জন ইসলামিক গ্রুপ সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যে শহরে প্রবেশ করে। গ্রেফতারের পর প্রায় 200 মিটার দূর থেকে সশস্ত্র যোদ্ধারা গুলি চালালে গোলাগুলি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ইসরায়েলের যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে শহরের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায়, যোদ্ধারা একটি হামার যান অচল করে দেন। পরে সেনাবাহিনী নিজেই সেটিকে বোমা মেরে ধ্বংস করে। আহত সেনাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয় এবং প্রায় 2 ঘন্টা গোলাগুলির পর সেনারা শহরের বাইরে সরে যান। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গ্রেফতার অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করলে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। নিহতদের মধ্যে 5 জন একই পরিবারের সদস্য। আহত হয়েছেন অন্তত 25 জন। হামলা অব্যাহত থাকায় অসংখ্য পরিবার শহর ছেড়ে পালাতে বাধ্য হয়। আল জাজিরার এক প্রতিবেদনে ঘরবাড়ি, দোকানপাট ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসের দৃশ্য তুলে ধরা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মস্কো ও তেহরানের সম্পর্ক ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ভিত্তিতে গড়ে উঠেছে। একই সঙ্গে তিনি রাশিয়ার সীমান্তে ইউরোপ এবং ন্যাটোর সামরিকীকরণ বৃদ্ধির সমালোচনা করেন। তার ভাষায়, ইউরোপ ইউক্রেনের শান্তি প্রচেষ্টায় বাধা সৃষ্টি করে যুদ্ধকামী অবস্থান বজায় রেখেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি ইরানের উপর আক্রমণ করে, তবে রাশিয়া ইরানকে সামরিক সহায়তা প্রদান করতে পারে। তিনি আরও বলেন, 2 দেশের সব ধরনের সহযোগিতা কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় নির্ধারিত হয়। জাকারোভা জানান, এই চুক্তি সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে এবং এ ধরনের সহযোগিতা বাস্তবায়নের জন্য এটি একটি মৌলিক ভিত্তি। ইউক্রেন যুদ্ধ ও কূটনৈতিক সমাধান বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রস্তাব নিয়ে মন্তব্য করতে গিয়ে জাকারোভা বলেন, যে কোনো উদ্যোগ যা রাজনৈতিক, কূটনৈতিক বা মানবিক সমাধানে সহায়ক হবে, মস্কোর কাছে তা গুরুত্বপূর্ণ। রাশিয়া সবসময় অন্য দেশগুলোর উদ্যোগকে স্বাগত জানায়।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাবি বলেছেন, দেশের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় বাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজস্ব দক্ষতা ও জিহাদি মনোভাবের উপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত। তিনি আরো বলেন, এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। নৌবাহিনী নিজস্ব সামর্থ্য, কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, কার্যকর এবং অনুতাপ সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম, এটি তারা প্রমাণ করেছেন। জেনারেল মুসাবি বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক জলসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর নৌ ইউনিটের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফল। আল্লাহর রহমতে আজ এই কৌশলগত সহযোগিতা যে কোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত ও কার্যকর প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে। ভারতের দাবিকৃত কয়েকটি অঞ্চলকে নেপাল নিজেদের বলে দাবি করায় নয়াদিল্লি কাঠমান্ডু উত্তেজনা দেখা দিয়েছে। কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নতুন 100 রুপির নোট প্রকাশ করেছে নেপাল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। অরুণাচল প্রদেশ নিয়ে গত 6 দশক ধরে দ্বন্দ্ব জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। রাজ্যটিকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। চলমান এই উত্তেজনার মধ্যে এবার নিজেদের মানচিত্রে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে নেপাল। বৃহস্পতিবার নেপালের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা 100 রুপির নতুন নোটে এই সংশোধিত মানচিত্রকে স্থান দেওয়া হয়। এতে নেপালের জাতীয় ফুল গুরাসের ওয়াটারমার্ক, লুম্বিনীর অশোক স্তম্ভ, পেছনে এক শৃঙ্গ গন্ডারের ছবি রাখা হয়েছে। এই নোটের সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর সই রয়েছে। নোটটি ইস্যুর তারিখ দেখানো হয়েছে 2024 সাল। নেপালের এমন পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি এই 3 অঞ্চল ভারতেরই অংশ বলে দাবি করেছেন। তারা এমন একতরফা দাবি দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। মধ্যপ্রাচ্য ভূরাজনীতির দিক থেকে পৃথিবীর সবচেয়ে জটিল অঞ্চলের একটি। এই অঞ্চলের দেশগুলো রাজনৈতিক মতপার্থক্য, ধর্মীয় বিভক্তি, উপসাগর অঞ্চলের তেল গ্যাস সম্পদের উপর আধিপত্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনকে কেন্দ্র করে বৈশ্বিক শক্তি প্রতিযোগিতা এবং ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুকে ঘিরে দশক জুড়ে অস্থিরতায় নিমজ্জিত। প্রশ্ন উঠেছে, যদি কখনো মধ্যপ্রাচ্যের প্রধান রাষ্ট্রগুলো একত্র হয়ে ইসরায়েলকে সামরিকভাবে প্রতিরোধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে কি তাদের সমন্বিত সামরিক শক্তি ইসরায়েলকে সত্যিই ঠেকাতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে শুধু অস্ত্রশস্ত্র বা সৈন্য সংখ্যা দিয়ে হিসাব করা যথেষ্ট নয়, কারণ আধুনিক যুদ্ধ অনেক বেশি জটিল। এটি অস্ত্র শক্তির চেয়েও বেশি নির্ভর করে গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, কমান্ড সিস্টেম, জোট সমর্থন, সাইবার নিয়ন্ত্রণ, লজিস্টিক্স, জ্বালানি সরবরাহ, আকাশ শ্রেষ্ঠত্ব এবং কৌশলগত নেতৃত্বের উপর। ইসরায়েল ঐতিহাসিকভাবে একটি ছোট রাষ্ট্র হলেও তার সামরিক সক্ষমতা বিশ্বের অন্যতম শক্তিশালী, বিশেষ করে প্রযুক্তি, বিমান শক্তি, গোয়েন্দা তথ্য, স্পেশাল ফোর্স এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3 এসব শুধুই সামরিক হার্ডওয়্যার নয়, এগুলো এমন কৌশলগত প্রতিরক্ষা ঢাল যা মধ্যপ্রাচ্যের কোনো দেশেই পুরোপুরি উপেক্ষা করতে পারে না। এর পাশাপাশি F-35I আদির যুদ্ধ বিমান ইসরায়েলকে আকাশে এক অদ্বিতীয় সুবিধা দেয়, কারণ এই অঞ্চলে স্টেলথ প্রযুক্তির এমন যুদ্ধ বিমান একমাত্র তাদের কাছেই রয়েছে। আরও বড় শক্তি হলো তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ, আমান এবং শিন বেইত, যারা আঞ্চলিক প্রতিপক্ষদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, সামরিক গতিবিধি এবং রাজনৈতিক পরিবর্তনও আগেভাগে শনাক্ত করার অনন্য দক্ষতা অর্জন করেছে। ইসরায়েলের সাইবার কমান্ড ইউনিট গোটা বিশ্বের শীর্ষ সাইবার ইউনিটগুলোর একটি। ইরান, সিরিয়া ও গাজা অঞ্চলে তাদের ডিজিটাল প্রবেশ সর্বজন বিদিত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এই উপসাগরীয় রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হলেও সামরিক অভিযানের বাস্তব অভিজ্ঞতা সীমিত। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত বহু বছরের অভিযান দেখিয়েছে যে উন্নত অস্ত্র কিনলেই সামরিক সফলতা আসে না। তাদের বিমান বাহিনী শক্তিশালী হলেও টেকসই যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা নেই। স্থলবাহিনী, লজিস্টিক্স এবং ট্রেনিংয়ের দিক থেকে সীমাবদ্ধ। ইউএই কিছু ক্ষেত্রে সামরিকভাবে দক্ষ, বিশেষত পাইলটদের প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র ব্যবহারে, তবুও জনবল কম হওয়ায় দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে টিকে থাকা কঠিন। মিশর
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনী নিয়ে গর্ব করতে পারে, তবে অর্থনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতা এবং সামরিক কাঠামোর আধুনিকীকরণে ধীর গতি তাদের দক্ষতাকে কমিয়ে দিয়েছে। মিশরের সামরিক বাহিনী বড়, কিন্তু তার সব অংশ আধুনিক নয়। বিশেষ করে বিমান বাহিনীতে মিশ্রমানের পুরনো মার্কিন F-16 ও কিছু ফরাসি রাফাল থাকলেও এগুলো ইসরায়েলের স্টেলথ F-35I এর মুখোমুখি হলে বড় ধরনের ঝুঁকিতে পড়ে। এছাড়া মিশরের সবচেয়ে বড় দুর্বলতা হলো বাজেট চাপ। তারা তুরস্ক বা ইসরায়েলের মতো দীর্ঘমেয়াদী আধুনিক প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেনি। ইরান মধ্যপ্রাচ্যের আর এক প্রধান শক্তি। তাদের ক্ষেপণাস্ত্র শক্তি অনস্বীকার্য। ফাতা 110 সিরিজ থেকে শুরু করে সৌমার, খাইবার, শেকান, ডেসফুল, তাদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভান্ডার ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু ইরানের বিমান বাহিনী অত্যন্ত দুর্বল। 1970-এর দশকে মার্কিন F-4, F-5, F-15 এখনও ব্যবহার করছে তারা। রাশিয়া থেকে Su-35 কেনার কথা বহুবার আলোচনায় এসেছে, কিন্তু বাস্তবে এগুলো তাদের হাতে আসেনি। ইরানের প্রতিরক্ষা শিল্প ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ইউএভি ড্রোনের নেতৃত্ব দিচ্ছে, তবে আকাশ কৌশলে তারা পিছিয়ে রয়েছে। ইরানের শক্তি সরাসরি সামরিক শক্তির বাইরে। তাদের আঞ্চলিক প্রভাব বলয় এক্সিস অব রেজিস্ট্যান্স, যার মধ্যে সিরিয়ার বিশেষ বাহিনী, ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্স, ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহ। এই বিস্তৃত নেটওয়ার্ক ইসরায়েলের বিরুদ্ধে একটি বহুমুখী চাপ গড়ে তুলতে পারে। তবে এটিও সামরিকভাবে সমন্বিত রাষ্ট্রীয় জোট নয়, বরং একটি রাজনৈতিক সামরিক প্রভাব নেটওয়ার্ক। তুরস্ককে আলাদা করে উল্লেখ করতে হয়। মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলের পর সবচেয়ে আধুনিক ও অভিজ্ঞ সামরিক শক্তি তাদেরই। তুরস্কের প্রতিরক্ষা শিল্প গত 15 বছরে আমূল পরিবর্তিত হয়েছে। বায়রাক্তার TB2 ও আকিঞ্চির মতো ড্রোন, আলতাই ট্যাঙ্ক, হিসার ও সিপারের মতো প্রতিরক্ষা ব্যবস্থা, আঙ্কা ইউএভি তাদের আত্মনির্ভরতার সাক্ষ্য। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থলবাহিনী তুরস্কের। এর পাশাপাশি তাদের বিমান বাহিনী প্রশিক্ষণে অত্যন্ত দক্ষ। তবে রাজনৈতিক বাস্তবতায় তুরস্ক সরাসরি কোনো আরব জোটের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে এমনটা কল্পনার স্তরেই রয়ে যায়। কারণ তুরস্কের নিজস্ব পূর্ব ভূমধ্যসাগর, গ্রিস, সাইপ্রাস, সিরিয়া, কুর্দি ইস্যু এসবই তাদের মনোযোগের কেন্দ্র। এখন প্রশ্ন, এই ভিন্ন শক্তির, ভিন্ন স্বার্থের, ভিন্ন রাজনৈতিক অবস্থানের দেশগুলো কোন পরিস্থিতিতে কিভাবে একসাথে ইসরায়েলকে সামরিকভাবে মোকাবেলা করতে পারে? ধরতে গেলে তাত্ত্বিকভাবে একটি বিশাল সমন্বিত বাহিনী গঠন করা সম্ভব। সৌদি আরব অর্থ দেবে, তুরস্ক স্ট্র্যাটেজিক নেতৃত্ব দেবে, ইরান ক্ষেপণাস্ত্র শক্তি যোগ করবে, মিশর ও সিরিয়া স্থলবাহিনী সরবরাহ করবে, কাতার, UAE বিমান শক্তি দেবে। কিন্তু বাস্তবে এসব দেশ পরস্পরের প্রতি সন্দেহপ্রবণ। সুন্নি শিয়া ভূ রাজনীতি, রাজনৈতিক নেতৃত্বের দ্বন্দ্ব, তুরস্ক সৌদি প্রতিযোগিতা, ইরান উপসাগর রাষ্ট্রের উত্তেজনা, এসব কারণে একটি সম্মিলিত সামরিক কমান্ডের ধারণা বাস্তবায়ন প্রায় অসম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইসরায়েল কখনো একা যুদ্ধ করে না। যুক্তরাষ্ট্র শুধু তাদের রাজনৈতিক সমর্থক নয়, মধ্যপ্রাচ্যের আকাশসীমা, গোয়েন্দা তথ্য, নৌবাহিনীর সুরক্ষা, বিমান প্রতিরক্ষা সবকিছুতেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের অদৃশ্য ঢাল। কাতার, কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে। বড় আকারের কোনো আরব জোট যদি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করবে। সেটি সরাসরি যুদ্ধ, গোয়েন্দা সমর্থন, সাইবার আক্রমণ বা উচ্চমানের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হোক। আর মধ্যপ্রাচ্যের কোনো দেশই যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে মোকাবেলা করতে পারবে না। ফলে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ যেখানে আরব রাষ্ট্রগুলো একযোগে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে নামবে। তবে এটা সত্য, ইসরায়েলের চেয়ে মধ্যপ্রাচ্যের মোট সামরিক শক্তি সংখ্যায় বেশি। যদি কখনো বৃহৎ আকারে সমন্বিত আঞ্চলিক যুদ্ধ ঘটে, ইসরায়েল একাধিক ফ্রন্টে বিশাল চাপের সম্মুখীন হবে। লেবানন ফ্রন্টে হিজবুল্লাহর 1.5 থেকে 2 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আয়রন ডোমকে স্বাভাবিকভাবে বিপর্যস্ত করতে পারে যদি একসাথে নিক্ষেপ করা হয়। সিরিয়া থেকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র, গাজা থেকে রকেট, ইরান থেকে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এভাবে
বহু দিকের হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে পারে। কিন্তু এসব তাত্ত্বিক ধারণা বাস্তবে কার্যকর হওয়া কঠিন, কারণ ইসরায়েল এরকম বহু ফ্রন্ট যুদ্ধের জন্য দশক ধরে প্রস্তুতি নিচ্ছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্তর ভিত্তিক। প্রথম স্তর আয়রন ডোম, দ্বিতীয় স্তর ডেভিড স্লিং, আর তৃতীয় স্তর অ্যারো 3 এবং চতুর্থ স্তর যুক্তরাষ্ট্রের থার্ড বা এইজেস। এসব সমর্থন পাওয়া মাত্র স্থাপন করা যায়। ইসরায়েলের আরেক গুপ্ত শক্তি গোয়েন্দা তথ্যের নির্ভুলতা। তারা আরব জোটের সামরিক সমন্বয় শুরু হওয়ার আগেই তা শনাক্ত করতে সক্ষম। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া, এমনকি ইরানের অভ্যন্তরীণ সামরিক পরিকল্পনাও নিরীক্ষণে তারা অত্যন্ত দক্ষ। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো অভ্যন্তরীণ গুপ্তচর হানা, রাজনৈতিক বিভাজন ও গোপন সামরিক তথ্য ফাঁসের কারণে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ইসরায়েল ঐতিহাসিকভাবে এমন দুর্বলতার শিকার নয়। তাহলে সামরিক সমন্বিত জোট গঠনে সবচেয়ে বড় বাধা কি? রাজনৈতিক অভিন্নতা নেই। সৌদি আরব, ইরান শত বছর ধরে প্রতিদ্বন্দ্বী। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে, তবুও উভয়ের কৌশলগত লক্ষ্য ভিন্ন। তুরস্ক কখনো ইরানের নেতৃত্বাধীন সামরিক জোটে যাবে না, আবার সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোটও তুরস্কের অংশগ্রহণ রাজনৈতিকভাবে জটিল। আরব লীগের ইতিহাসই দেখায় যে আরব রাষ্ট্রগুলোর সামরিক ঐক্য প্রায় অসম্ভব। হামাস, হিজবুল্লাহকে নিয়ে ইরান যে ধরনের প্রতিরোধ ঐক্য গড়ে তুলেছে, তাতে আরব রাষ্ট্রগুলোর বড় অংশ অস্বস্তি বোধ করে। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর মধ্যেও কাতার সৌদি সম্পর্ক একসময় তীব্র ছিল। ইউএই এবং ওমানে নীরব প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বাহরাইন ইরানের বিরোধী, ফলে একটি সুসমন্বিত ঐক্যবদ্ধ আরব জোটের ধারণা রাজনৈতিক স্তরে দুর্বল। যদি এমন হয় বাস্তব সামরিক প্রশ্নে সব রাজনৈতিক বাধা দূর হয়ে যায় এবং কোনো অলৌকিকভাবে মধ্যপ্রাচ্যের বড় রাষ্ট্রগুলো একীভূত হয়ে ইসরায়েলকে প্রতিরোধের সিদ্ধান্ত নেয়, তাহলে কি তারা সামরিকভাবে সফল হতে পারবে? উত্তর হলো, তারা ইসরায়েলকে চাপ দিতে পারবে, কিন্তু নিশ্চিত পরাজিত করতে পারবে না। কারণ ইসরায়েলের সামরিক শক্তি শুধু অস্ত্র নয়, তাদের প্রতিটি ইউনিট অত্যন্ত প্রশিক্ষিত, উচ্চ প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন। ইসরায়েল প্রতি দশকেই বিভিন্ন সংকট মোকাবেলা করে। আন্ডারগ্রাউন্ড টানেল যুদ্ধ, গেরিলা মোকাবেলা, বিমান অভিযান, সাইবার যুদ্ধ, এসব ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ব্যাপক। মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রযুক্তি নির্ভর, ওয়েব ফাইন্ডিং কিংবা যুদ্ধক্ষেত্রে ডিজিটাল সমন্বয় পিছিয়ে। একটি বড় আঞ্চলিক যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যোগাযোগ, ড্রোন, স্যাটেলাইট, সাইবার, গ্লোবাল পজিশনিং, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার। ইসরায়েল এসব ক্ষেত্রে আঞ্চলিকভাবে অপ্রতিদ্বন্দ্বী। তুরস্ক এগুচ্ছে, কিন্তু ইরান, মিশর, সৌদি আরব এখনও অনেক পিছিয়ে। তাই সংখ্যায় বেশি হওয়া মানেই কার্যকর সামরিক সক্ষমতা নয়। আরেকটি বাস্তবতা হলো যুদ্ধের অর্থনীতি। ইসরায়েলের অর্থনীতি প্রযুক্তি নির্ভর, স্থিতিশীল এবং যুদ্ধকালীন অর্থনীতিতে রূপ নিতে সক্ষম। মধ্যপ্রাচ্যের অনেক দেশই তেলের উপর নির্ভরশীল। বড় যুদ্ধ লাগলে তেলের দাম ওঠানামা, আমদানি রপ্তানি শৃঙ্খলে ব্যাঘাত, অভ্যন্তরীণ অসন্তোষ এসব দেশগুলোকে বেশ ক্ষতিগ্রস্ত করবে। এর বিপরীতে ইসরায়েল ছোট দেশ, জনসংখ্যা তুলনামূলক কম এবং যুদ্ধচালিত অর্থনীতিতে সহজে মানিয়ে নিতে পারে। তবে সবকিছু বিবেচনায় নিয়ে বলা যায়, যদি কখনো সমন্বিত আঞ্চলিক চাপ তৈরি হয়, ইসরায়েল বাধ্য হবে তার সামরিক লক্ষ্য ও সম্প্রসারণ নীতি পুনর্বিবেচনা করতে। সামরিক চাপ নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক জোটবদ্ধতা ইসরায়েলের উপর বেশি প্রভাব ফেলতে পারে। যেমন তেল উৎপাদনকারী দেশগুলো যদি ইসরায়েল বিরোধী অর্থনৈতিক নীতি নেয়, যদি আঞ্চলিক বাণিজ্যে একীভূত অবস্থান নেয়, যদি আকাশসীমা ব্যবহারে সমন্বিত নিষেধাজ্ঞা দেয়, বা যদি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা জোট গঠন করে, তাহলে ইসরায়েলের আঞ্চলিক অবস্থান বদলে যেতে পারে। কিন্তু এগুলো তাত্ত্বিক। বাস্তবে আরব রাষ্ট্রগুলো নিজেদের ভেতরের বিভাজন কাটিয়ে উঠতে সক্ষম নয়। যদি কখনো মধ্যপ্রাচ্য ইউরোপীয় ইউনিয়নের মতো সমন্বিত ব্লক গঠন করত, তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। তবে বাস্তব রাজনীতির দেয়াল সেই সম্ভাবনাকে প্রায় নিষিদ্ধ করে রেখেছে। সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের সম্মিলিত সামরিক শক্তি ইসরায়েলকে তাত্ত্বিকভাবে প্রতিরোধ করতে সক্ষম, কিন্তু বাস্তবে রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক বিভাজন, আন্তর্জাতিক জোট সমর্থনের ঘাটতি এবং ইসরায়েলের প্রযুক্তিগত গোয়েন্দা আধিপত্য মিলিয়ে এমন কোনো পূর্ণাঙ্গ সামরিক প্রতিরোধ বাস্তবে কার্যকর হবে এমন সম্ভাবনা অত্যন্ত কম। ইসরায়েলের প্রকৃত শক্তি তার
ছোট ভূখণ্ড নয়, বরং তার ঐক্যবদ্ধ নীতি নির্ধারণ প্রক্রিয়া, প্রযুক্তির উৎকর্ষতা, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং আরব বিশ্বের বিভাজন। ফলে সামরিক সমন্বয়ের চেয়ে রাজনৈতিক ঐক্যের অভাবই সবচেয়ে বড় বাধা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।